নমস্কার, আমি বিশ্বরূপ। আজকে নিউ ক্রেডিট বাংলা এই প্ল্যাটফর্মে আপনাদেরকে ডেল্টা ভ্যারিয়েন্ট, তার রিসার্চ স্টাডি, ভারতে একটা রিসেন্ট রিসার্চ স্টাডি হয়েছে, আর ভ্যাকসিনেশন, এই নিয়ে ছোট্ট একটা সায়েন্টিফিক আলোচনা আপনাদের কাছে নিয়ে আসতে চাই। আমরা দ্বিতীয় তরঙ্গে দেখেছি সারা পৃথিবীতে বেসিক্যালি ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ দিনের পর দিন বেড়েছে, রাইট? এখন ডেল্টা ভ্যারিয়েন্ট একটা নতুন একটা ধরনের ভীতি, মানুষের মধ্যে একটা নতুন ধরনের ভীতি নিয়ে আসছে আগামী দিনে। তো সেই সম্বন্ধে আমাদের প্রশ্ন থেকে যায় যে আমরা যে ভ্যাকসিন আজকে নিচ্ছি, সেই ভ্যাকসিনগুলো ঠিক কতটা এফেক্টিভ? আমরা যে ডেল্টা ভ্যারিয়েন্ট আসছে নতুন করে, তাহলে কতটা এফেক্টিভ হবে? এই কোশ্চেনটা কিন্তু আমাদের অনেকের কাছে আছে এবং থাকাটাই স্বাভাবিক। তা আজকে আমরা একটা খুব ভালো ইনফরমেশন, যেটা রিসেন্টলি প্রকাশিত হয়েছে, যে পেপারটা এখনো পিয়ার রিভিউ জার্নালে প্রকাশিত হয়নি, কিন্তু এটা প্রি প্রিন্টে আছে আর কি। প্রি প্রিন্টে মানে সাবমিশন হওয়ার পর সে একটা জার্নালে থাকে। তো তারই ইনফরমেশনটা আপনাদেরকে শেয়ার করতে চাই এবং রিলেটিভ এই ধরনের কিছু আদার্স কিছু ইনফরমেশন আপনাদের কাছে নিয়ে আসতে চাই। তো আইসিএমআর এর, আপনারা নিশ্চয়ই জানেন, আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের একদল সায়েন্টিস্ট নিবেদিতা গুপ্তর নেতৃত্বে একটা রিসার্চ করেছেন রিসেন্টলি, এবং সেই রিসার্চটা প্রকাশ করেছেন এবং সেখানে তারা দেখেছেন যে আমাদের প্রায় সেখানে 677 জন কোভিড ইনফেক্টেড মানুষ যারা হয়েছেন তাদের জিনোম সিকোয়েন্স করেছিলেন। তো সেখানে দেখেছেন 86% কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টের দ্বারা ইনফেক্টেড হয়েছে। আমি এই কথাটা আপনাদের বলেছিলাম যে আমাদের এই যে ডেল্টা ভ্যারিয়েন্ট, এটা তো একটা জিনোম সিকোয়েন্স না করলে কখনো তো পয়েন্ট মিউটেশনটা কোথায়, সেই যে ডেল্টা ভ্যারিয়েন্ট, এটাকে তো একটা পয়েন্ট মিউটেশন হচ্ছে, সেই মিউটেশনটা ধরা যায় না, রাইট? তাহলে সকলের ক্ষেত্রে কমিউনিটিতে কিন্তু সেটা করা সম্ভব নয়, যতক্ষণ না একটা স্টাডি অর্গানাইজড হয়, সেই স্টাডিতে স্পেসিফিক্যালি সেটাকে ফোকাস করা হয়। সো দ্যাটস এ গ্রেট ডিরেকশন অব দ্য আইসিএমআর, যে এই ধরনের স্টাডি কন্ডাক্টেড হয়েছে এবং সেখানে দেখা গেছে যে 677 জন মানুষের ইনফেক্টেড হয়েছে, তাদের মধ্যে 86% মানুষ ডেল্টা ভ্যারিয়েন্ট। তো তার মানে আমাদের যে এখন বর্তমানে ডেল্টা ভ্যারিয়েন্ট ভারতবর্ষে একটা মেজর ইনফেকশনের জন্য উঠে আসছে, ইনফেকশন ঘটানোর জন্য ছুটে আসছে, এদিক দিয়ে কোনো ডাউট নেই। তো সেই রেসপেক্টে ওনাদের যে স্টাডি, সেখানে তারা দেখেছেন যে যারা ডবল ভ্যাকসিনেটেড, ডবল ডোজ ভ্যাকসিনেটেড, রাইট? একটা ভ্যাকসিনের দুটো ডোজ আছে আপাতত, তাহলে সে যারা দুটো ডোজ নিয়েছেন তাদের ক্ষেত্রে যারা দেখেছেন যে এই যে ডেল্টা ভ্যারিয়েন্টের দ্বারা হসপিটালাইজড হওয়ার চান্সেসটা অনেক কমে গেছে, এক। আর 2 নম্বর হচ্ছে এর যে ডেথ রেট, ইনফেক্টেড ভ্যাকসিনেশন নিয়েছেন তারপরেও যে ডেথ ঘটছে না এরকম তো নয়, সেটা কিন্তু আপ টু 0.4% রিডিউসড হয়ে গেছে, ওটা 0.4% এসে দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রেও কিন্তু কারেন্ট যে ভ্যাকসিনেশন আছে সেটাও কিন্তু একটা বলা যায় যে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম, হসপিটালাইজেশন কমাতে সক্ষম, এবং মানুষের মধ্যে যে ডেথ, আমরা যারা সিভিয়ারিটি নিয়ে হসপিটালে ভর্তি হয়, সেখানেও কিন্তু ডেথ রেটটা সিগনিফিকেন্টলি রিডিউসড হয়েছে, ঠিক আছে? 0.4 ইজ রিয়েলি রিডিউসড। তো সেক্ষেত্রে এটা থেকে বোঝা যায় যে আমাদের ভ্যাকসিনেশন কতটা প্রয়োজন। তো যে বা যারা এখনো পর্যন্ত আপনারা ভ্যাকসিনেশন নিয়ে হেজিটেট ফিল করছেন, বিভিন্ন ইনফোডেমিকের দ্বারা প্রভাবিত হয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের কিন্তু একটু বিচার বিবেচনা করার সময় এসেছে। কারণ এখনো ভারতবর্ষে একটা রিপোর্ট দেখলাম, টোটাল যদি পপুলেশন ধরা হয় সেখানে 5.7% মানুষ অনলি ভ্যাকসিনেটেড হয়েছেন। তো আমাদের কিন্তু এখনো একটা বিশাল স্পেস বাকি আছে, যেখানে কিন্তু ভ্যাকসিন আবার খেলা করতে পারে। তো এই ভ্যাকসিন যাতে খেলা করতে না পারে, আমাদেরও কিন্তু খেলা হবে, এই ডায়লগটা দেওয়া উচিত। খেলা হবে ডায়লগটা আমার খুব পছন্দ হয়েছে, অনেকদিন ধরে বলি। তো ঘটনা হচ্ছে যে আমাদেরকে ডিফেন্স খেলতে হবে।
রাইট? সেই ডিফেন্স খেলাটাই আমি বারবার আপনাদের বলি, এই ভ্যাকসিন, এই ভাইরাসের বিরুদ্ধে আমাদেরও ডিফেন্স খেলতে হবে। তো যাই হোক, এই রেসপেক্টে আমি অন্য একটা স্টাডির কথা উল্লেখ করি। যেহেতু ভারতবর্ষে ম্যাক্সিমাম ভ্যাকসিনেশন এখনো কোভিশিল্ড হয়েছে, মানে মেজর যদি আপনি দেখেন যে কোভ্যাক্সিন বলুন, স্পুটনিক ভি বলুন বা কোভিশিল্ড বলুন, এদের মধ্যে কিন্তু মানুষের মধ্যে দেওয়া হয়েছে সবচেয়ে বেশি কিন্তু কোভিশিল্ড, এবং সেটা অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এসছে, রাইট? অরিজিন হয়েছে। তো রিসেন্টলি একটা রিপোর্ট যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রকাশ করেছে, সেল, একটা প্রেস্টিজিয়াস জার্নাল এবং খুব ভালো জার্নাল, সেখানে প্রকাশ করেছে। তো সেখানে তারা দেখেছে যে যারা ইনফেক্টেড হয়েছে তাদের ব্লাড স্যাম্পল থেকে নিউট্রালাইজিং অ্যান্টিবডি কনসেন্ট্রেশন মেজার করেছে, তাতে তারা দেখেছে যে তাদের কারেন্ট যে ভ্যাকসিনটা রয়েছে সেই ভ্যাকসিনটা কিন্তু 90%, ইভেন তার বেশিও হসপিটালাইজেশন কমাতে পারে ডেল্টা এবং কাপ্পা, এই দুই ভ্যারিয়েন্টের এগেনস্টে। তার মানে যেহেতু এখন ইংল্যান্ডে মোর দ্যান 90% পিপুল যারা ইনফেক্টেড হচ্ছেন সব কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্ট, ওকে? তো সেই কারণে ইংল্যান্ডে তো কোভিশিল্ডের নামটা হচ্ছে ভারতে, কিন্তু অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন সেটা হচ্ছে ইংল্যান্ডেও আছে, রাইট? ইংল্যান্ডেও দেয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে স্টাডি যেটা সেলে প্রকাশিত হয়েছে, সেল বলে একটা বড় জার্নালে প্রকাশিত হয়েছে, সেখানে তারা কিন্তু দেখেছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও কিন্তু ক্ষমতা রাখে যে 90% হসপিটালাইজেশন কমাতে। এই কথাটা আপনারা হয়তো 90% হসপিটালাইজেশন কমাতে, তার মানে হচ্ছে কিন্তু চান্সেস থাকে 10% হসপিটালাইজেশন হওয়ার, এবং সেটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান রিসার্চেও এসেছে সিমিলার কাইন্ড অফ একটা ইনফরমেশন, যে আপ টু 10% মতো মানুষ কিন্তু হসপিটালাইজেশন হতে পারে ভ্যাকসিনেশন নেওয়ার পরেও ডেল্টা ভ্যারিয়েন্টের দ্বারা, যেহেতু এটা নতুন একটা ভ্যারিয়েন্ট। তো সেই কারণে ডেল্টা ভ্যারিয়েন্ট কিন্তু আমাদেরকে ইনফেক্টেড যে এখন মেজরিটি পপুলেশনের মধ্যে সারা ওয়ার্ল্ডে প্রায় 108টা দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের এক্সিস্টেন্স খুঁজে পাওয়া গেছে এবং ব্যাপক হারে সেটা সংক্রমণ ঘটিয়ে চলেছে। তো সেই রেসপেক্টে বর্তমান সিনারিও অনুযায়ী আমরা অলরেডি ভ্যাকসিনেটেড অনেকে, রাইট? কেউ একটা ডোজ, কেউ দুটো ডোজ নিয়ে অলরেডি ভ্যাকসিনেটেড, রাইট? তারপরে আবার নতুন একটা ভ্যারিয়েন্ট এলো, যে ভ্যারিয়েন্টের এগেনস্টে স্পেসিফিক্যালি কোনো ভ্যাকসিন এখনো কিন্তু তৈরি হয়নি, কিন্তু আমরা যে ভ্যাকসিন নিয়েছি সেই ভ্যাকসিন যে অনেকটা এফেক্টিভ, একটা সিগনিফিক্যান্টলি এফিকেসি রাখছে, সেটা আমাদের মধ্যে একটা আশার আলো। অবশ্যই আগামী দিনে দেখবেন যেটা হতে পারে, আগামী দিনে যেটা আমার ওপিনিয়ন, যে যেমন এই যে আমাদের ফ্লু ভ্যাকসিনটা, ফ্লু ভাইরাসটা এত রূপ চেঞ্জ করে, তার ফলে প্রতি বছরে ফ্লু ভ্যাকসিনেরও মডিফিকেশন হয় কারেন্ট স্ট্রেনটাকে বা কারেন্ট ভ্যারিয়েন্টটাকে অ্যাড্রেস করে। তো এরকম হয়তো আগামী দিনে হতে পারে, এই ধরনের ভ্যাকসিনগুলো মডিফিকেশন বিভিন্ন ভ্যারিয়েন্টকে টার্গেট করে করতে পারে। তো সেগুলো এখনো সময় সাপেক্ষ ব্যাপার, সেগুলো এখনো পলিসি মেকারদের অ্যাপ্রুভালের ব্যাপার। যেমন এখন রিসেন্টলি আপনারা নিশ্চয়ই শুনছেন বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন একটা তৃতীয় ডোজের কথা বলছে বারবার। এখন তৃতীয় ডোজের কথা বলছে, এই নিয়ে আমি একটা মতবাদ আগে রেখেছিলাম যে তার আগে অনেক ধরনের স্টাডি আসা উচিত, যে আমাদের কাদের তৃতীয় ডোজ প্রয়োজন। সবাইকারই তৃতীয় ডোজ প্রয়োজন, মানে এটা তো এখন পলিসি মেকাররা ঠিক করেননি যে তৃতীয় ডোজ দেওয়া হবে কিনা কাউকে, রাইট? যারা আপ টু দ্বিতীয় ডোজ অবধি পেয়েছেন কোনো ভ্যাকসিনে, তাদেরকে তৃতীয় ডোজ দেওয়া হবে কিনা এটা কিন্তু এখনো ঠিক হয়নি, রাইট? পলিসি মেকার এখনো ঠিক করেননি। তো সেক্ষেত্রে বা তারও যে একটা স্টাডি, তৃতীয় ডোজ একটা স্টাডি হওয়া দরকার, সেটাও কিন্তু এখন সেরকম কিছু আসেনি। যদিও ফাইজার, আমাদের মডার্না, এরা ইউএসএ তৃতীয় ডোজের জন্য আবেদন করছে, ওদের স্টাডিও কিছু অর্গানাইজড করেছে, কিন্তু ভারতবর্ষে কিন্তু এরকম কোনো তৃতীয় ডোজের জন্য কোনো স্টাডি স্পেসিফিক্যালি আমি এখনো শুনিনি। তো এখন ঘটনা হচ্ছে যে তৃতীয় ডোজের প্রয়োজন হবে কিনা ইন ফিউচার, বিশেষ করে হেলথ কেয়ার প্রোভাইডারদের বা যারা সার্ভিস প্রোভাইড করেন, যারা ফ্রন্ট লাইন হেলথ কেয়ারের সাথে অ্যাসোসিয়েটেড আছেন, ডক্টর, নার্স বা হেলথ কেয়ার এনি ধরনের যারা স্টাফ, যারা হসপিটাল সেটিংসে আছেন, বিভিন্ন রকম ডায়াগনস্টিক সেটিংসে আছেন, ডিরেক্টলি মানে পেশেন্ট রিলেটেড ইন্টারাকশন করছেন,
সো তাদের ক্ষেত্রে প্রয়োজন হবে কিনা সেটা কিন্তু এই মুহূর্তে বলা খুবই শক্ত, কারণ তার জন্য বেসিক কিছু স্টাডির দরকার আছে, দেখার দরকার আছে। তবে আমার যেটা মনে হয়, যেটা যারা ইমিউনো কম্প্রোমাইজড, দেখুন অনেকে ইমিউনো কম্প্রোমাইজড মানে যাদের ইমিউনিটি খুব কম। কি জন্য কম হয়? বিভিন্ন কারণে কম হয়। যারা ক্যান্সার পেশেন্ট তাদের ইমিউনিটি খুব কম হয়, ঠিক আছে? তো যারা HIV-তে আক্রান্ত তাদের ইমিউনিটি খুব কম, বা যাদের বিভিন্ন রকম আদার কোনো ডিজিজ আছে, মানে ধরুন ট্রান্সপ্ল্যান্টেশন হয়েছে, কোনো একটা অর্গ্যান ট্রান্সপ্ল্যান্টেশন হয়েছে, বা ক্রনিক কোনো ডিজিজ আছে, সিভিয়ার মানে কিডনি রিলেটেড সিভিয়ার কোনো ডিজিজ আছে, সেগুলো অনেক ক্ষেত্রে কি হয়, যেগুলো ইমিউনো কম্প্রোমাইজ হয়, তাদের শরীরে ইমিউনিটি কম থাকে। তো এরকম কিছু স্টাডিতে যাদের এরকম অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, এরকম একটা স্টাডি আছে, রিপোর্ট হয়েছে। সেই স্টাডিতে এগুলো তো প্রত্যেকটা স্টাডি মানে আপনাদেরকে পেপারটা দেওয়া যাচ্ছে না, আমি তো মুখে বলছি, কিন্তু এরকম স্টাডি আছে। আমি যে কথাগুলো বলি জানবেন, সেগুলো সব এস্টাবলিশ পাবলিশড ওয়ার্ক। যে পাবলিশড ওয়ার্কগুলোকে আপনাদের সামনে নিয়ে এসে আপনাদেরকে আমি একটা সমৃদ্ধ করার চেষ্টা করি, যাতে আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয় যে আইডিয়াগুলো কোথা থেকে, আমি যে ওপিনিয়নগুলো দিচ্ছি। এরকম একটা স্টাডি থেকে দেখা গেছে যাদের ট্রান্সপ্ল্যান্টেশন হয়েছে, শরীরে কোনো অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, তাদের ক্ষেত্রে কোনো একটা ভ্যাকসিন প্রথম ডোজ দিয়েও কিন্তু কোনো অ্যান্টিবডি তৈরি হয়নি। দ্বিতীয় ডোজ দেওয়ার পরে 40% একটা নিউট্রালাইজিং ক্যাপাসিটি হয়েছে, যেটা অন্যান্যদের থেকে অনেক কম। সো তাদের ক্ষেত্রে তৃতীয় ডোজের প্রয়োজন হয়তো হতে পারে, মানে অ্যান্টিবডি টাইটারটা তো খুবই কম। তাহলে প্রথম ডোজে অনেক সময় ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এরকম 122 জন মতো একটা এরকম ইমিউনো কম্প্রোমাইজড মানুষদের উপর একটা স্টাডি হয়েছিল, যেখানে যাদেরকে সিঙ্গেল ডোজ দেওয়ার পর দেখা হয়েছে, দ্বিতীয় ডোজ দেওয়ার পর দেখা হয়েছে ভ্যাকসিনের, যে তাদের মধ্যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি কতটা আছে। দেখা গেছে তাদের শরীরে রিয়েলি কম নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি হয়েছে, রাইট? সো তাদের ক্ষেত্রে হয়তো তৃতীয় ডোজের প্রয়োজন হতে পারে। তো এইটাই এখন পলিসি মেকাররা আগামী দিনে হয়তো ভারতেও ভাবতে পারেন যে তৃতীয় ডোজ কাদেরকে দেয়া হবে। তো আমি যে পয়েন্টটা উল্লেখ করলাম, হয়তো তাদের কনসিডারেশনে যারা পলিসি মেকার, তাদের আগামী দিনে থাকতে পারে যারা ইমিউনো কম্প্রোমাইজ কন্ডিশনে, অথবা যাদের মধ্যে অ্যান্টিবডি টাইটার টেস্ট করে, নিউট্রালাইজিং অ্যান্টিবডি টাইটার টেস্ট করে, যাদের খুব রিডিউসড স্টেটে আছে, ধরুন ডবল ভ্যাকসিনেটেড হয়েছে, মানে ডবল ডোজ ভ্যাকসিনেটেড হয়েছেন, ডবল তো নয়, একই ভ্যাকসিনের দুটো ডোজ, যারা দুটো ডোজই নিয়েছেন তাদের ক্ষেত্রেও দেখা গেল নিউট্রালাইজিং অ্যান্টিবডি রিয়েলি খুব একটা থ্রেশহোল্ড লেভেলে নেই, মানে একটা স্ট্যান্ডার্ড লেভেল যেটা একটা সুরক্ষা দেবে, সঠিক সুরক্ষা দেবে, প্রোটেকশন দেবে। তার নিচে থাকলে সেগুলো খুব একটা কাজ করে না, সুরক্ষা দিতে পারে না, প্রিভেনশনটা দিতে পারে না। তো সেইটা যদি মেজার করা যায়, অথবা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে যেহেতু স্টাডিতে রিপোর্ট হয়েছে তাদের শরীরে অটোমেটিক্যালি কম প্রডিউসড হয়, সো বিফোর তৃতীয় ডোজ কোনো একটা ভ্যাকসিনের দেওয়ার আগে যদি এই মেজারটা করে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় যাদের থ্রেশহোল্ড লেভেলের অ্যাবাভ আছে, যেহেতু এটা সেম ভ্যাকসিন, মডিফিকেশন নেই এখনো কোনো ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য, তাহলে যাদের থ্রেশহোল্ড লেভেলে নিউট্রালাইজিং অ্যান্টিবডি আছে তাদেরকে তৃতীয় ডোজ দেওয়ার কোনো মানে হয় না। যাদের নিউট্রালাইজিং অ্যান্টিবডি অনেকটা নিচে আছে, থ্রেশহোল্ড লেভেলের নিচে আছে, অথবা ইমিউনো কম্প্রোমাইজ স্টেটে আছে, তাদের কিন্তু তৃতীয় ডোজের কথা ভাবা যেতে পারে। অবশ্যই এটা আমি বলছি, এটা আমার ওপিনিয়ন, অবশ্যই এটা সবটাই বিচার করবেন আমাদের যারা পলিসি মেকার তারা, রাইট? সো আমি একটা সায়েন্টিফিক লজিক দেখিয়ে তার এক্সপ্লেনেশনটা করলাম মাত্র। তাহলে আমাদের এই মুহূর্তে যে বিভিন্ন ধরনের ওপিনিয়ন উঠে আসে, তার কারণটা আমরা খুঁজে পাই না, রাইট? কারণটা কেউ বলে না, সবাই বলে এটা চাই ওটা চাই, এটা চাই, তার কারণটা কি? কারণটা কিন্তু খুব একটা বলে না। তো তার ফলে কি হয়, আমাদের মধ্যে একটা সঠিক একটা ডিরেকশন আসে না। তো সেই কারণে আপনাদের উদ্দেশ্যে আমি এটা বললাম। তো এটা যারা শুনছেন, বিভিন্ন ডাক্তার মহলেও আমার কথা শোনেন যারা, তারা এই পয়েন্টটা ভাবতে পারেন। আমি যে পয়েন্টটা ওপিনিয়নটা দিলাম, অবশ্যই আমার ওপিনিয়ন আপনাদের ভালো মানে গ্রাহ্য নাও হতে পারে। ওপিনিয়ন ম্যাটার্স, কারণ কালেকটিভ ওপিনিয়ন অনেক সময় ডিসিশন মেকিংয়ের সুবিধা হয়। তো এটা আমার ওপিনিয়ন যে ইমিউনো কম্প্রোমাইজ স্টেটে অথবা
থ্রেশহোল্ড লেভেলের নিউট্রাইজিং অ্যান্টিবডি যাদের কম আছে সেটা মেজার করে সেম ভ্যাকসিন যেহেতু নেওয়া হচ্ছে এখনো, তখন তৃতীয় ডোজের কথা ভাবা যেতে পারে। অবশ্যই সেটা অ্যাপ্রুভাল, অফকোর্স অ্যাপ্রুভাল মিনস যেটা রেগুলেটরি মানে আমাদের যারা পলিসি মেকার তারা যখন এটাকে গাইডেন্স হিসাবে দেবেন, মেডিকেলি অ্যাপ্রুভ করবেন তখন, রাইট? তো যাই হোক, তাহলে আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝলাম যে আমরা যদি ভ্যাকসিনেশন প্রোগ্রামে যারা এখনো নেননি বা যারা নিয়েছেন তারা কিন্তু অনেকটা মানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম দ্বারা আমরা কিন্তু অনেকটা প্রোটেক্টেড। যে ভ্যারিয়েন্ট আমাদের কাছে ধেয়ে আসছে রাইট নাও, ডেল্টা ভ্যারিয়েন্টের কথা আপনারা বারবার শুনছেন, তো ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও আমরা যে ভ্যাকসিনেশন নিয়েছি সেটা প্রায় মানে মোর দেন 90% এফেক্টিভ। ফাইজার মডার্না তো প্রমাণ করে দিয়েছে। এখন অন্যান্য ভ্যাকসিনগুলো যদি আগামী দিনে বিভিন্ন স্টাডি করে প্রমাণ করে দেয় 1% বিভিন্ন রকম কমিউনিটি স্টাডি হোক বা কোনো রকম ট্রায়াল স্টাডি হোক, তাহলে সেটা আমাদের কাছে একটা ভালো বার্তা আসবে। তবে রিসেন্ট যে স্টাডিটার কথা আমি উল্লেখ করলাম আইসিএমআর করেছে, সেটা থেকেও একটা ভালো বার্তা যায় যে হসপিটালাইজেশন কমাচ্ছে প্লাস ডেথ অনেক কমাচ্ছে, রাইট, রিডিউসড করছে। তো তার ফলে কি হচ্ছে, এটাও কিন্তু আমাদের কাছে একটা বিশাল সাপোর্ট রাইট নাও যে আমরা অতটা আতঙ্কে থাকবো না। আপনাদের মধ্যে আমি যেটা দেখেছি যে প্রথমত কথা হচ্ছে আপনাদের অনেক কোশ্চেন তো আমি দেখি, তো সেই কোশ্চেনগুলো আমরা বহুবার কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে অ্যাড্রেস করে দিই, তারপরেও কিন্তু অনেকে একই ধরনের কোশ্চেন যেগুলো খুব মানে প্রাথমিক কোশ্চেন করেন। আমি কোশ্চেন করতে না করছি না, এটা এই কারণে বলছি আপনারা ফলো করেন না। আমি আপনাদেরকে বারবার বলেছি যে আমাদের এই প্ল্যাটফর্মটা একটু ঝাঁ চকচকে মিউজিক সেটিংস নেই, একটু অন্য ধরনের কিছু নেই যেগুলো কমার্শিয়াল প্ল্যাটফর্মে পাওয়া যায়। এটা আমার পার্সোনাল একটা পেজ, পার্সোনাল একটা নিজের ওয়েবসাইট থেকে একটা পেজ করে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন স্টার্ট করেছি, এটা সেটাই কন্টিনিউ করছি আমি। তো সেখানে সেইগুলো হয়তো নেই, কিন্তু আমি যে বার্তাগুলো দিই সেই বার্তাগুলোর পেছনে একটা কি বলবো, একটা একটা আইডিয়া মানে একটা ওপিনিয়ন, যে ওপিনিয়নগুলো আমি দিই দেখবেন তার পেছনের একটা বেসিক সায়েন্সটাকে আমি নিয়ে আসি। তো সেই সায়েন্স থেকে আমি ওপিনিয়নটা আমি তৈরি করি। প্রত্যেকে তো ওপিনিয়ন ম্যাটার্স। তো আমাদের পেজে যদি আপনারা কন্টিনিউ দেখেন তাহলে দেখবেন যে ইনফরমেশনগুলো খুব প্রয়োজন, সেই ইনফরমেশনগুলোই আমি সাধারণত নিয়ে আসি। হাজার হাজার ইনফরমেশন আছে পৃথিবীতে, অত ইনফরমেশন জানার প্রয়োজন নেই, অত ইনফরমেশন শোনার প্রয়োজন নেই। যে জিনিসগুলো আমাদের দরকার কারেন্ট প্রত্যেক দিনের সাথে, আমি সেইগুলোই আস্তে আস্তে নিয়ে আসি। তো রাইট নাও কোভিড প্যান্ডামিক চলছে, একটা বিশাল ট্রেস স্টেট চলছে মানুষের মধ্যে, সেই জন্য কোভিডের উপর আলোচনাটা আমি একটু বেশি করি রাইট নাও, যাতে করে আপনাদের মধ্যে একটা আরও বেশি সচেতনতা গড়ে ওঠে। আমাদের তো বললাম যে আমাদের খেলতে হবে, রাইট, আমাদের খেলাটা আমাদের ডিফেন্সিভ খেলতে হবে, মানে ক্রিজে টিকে থাকতে হবে। এটা হচ্ছে সে আমাদের একদিনের ক্রিকেট ম্যাচ নাই, এখন আমাদের টেস্ট চলছে, মানে 1 বছর হয়ে গেছে, 2 বছরেও কোভিড চলছে, এখনো সামনের বছরে চলবে কিনা আমরা জানি না, রাইট, এক্সপেক্টেড চলবে, কারণ এটাকে একদম রিডিউসড করে জিরোতে নিয়ে আসা অসম্ভব রাইট নাও। কমাতে পারি, আমরা কমাতে পারি। তো রাইট নাও ধরুন পার ডে 40,000 ইনফেক্টেড হচ্ছে, রাইট, ভারতবর্ষের এখন 40,000 ইনফেক্টেড হচ্ছে, প্রায় 500-550 করে মানুষের মৃত্যু হচ্ছে পার ডে। তো এটাকে আমরা কমাতে পারি। এখন সেই ক্রাইসিসটা নেই যে হসপিটালে বেড পাওয়া যাচ্ছে না, অক্সিজেন পাওয়া যাচ্ছে না, বেটার স্টেটে আছি, দ্যাটস গুড, আমরা একটু বেটার স্টেটে আছি। কিন্তু এই বেটার স্টেটটা বেটার থাকবে না যদি আমরা আবার একই ভুল করি। এই বেটার স্টেটটাকে আরও বেটার করা যেতে পারে, মৃত্যুর সংখ্যা আরও কমিয়ে ফেলতে পারি আমরা, ইনফেকশনের সংখ্যা পার ডে আরও কমিয়ে ফেলতে পারি আমরা, যদি আমরা প্রত্যেকে সচেতন হই। এবার এই প্রত্যেকের মধ্যেই কিন্তু অ্যান্সারটা আছে। 1 বছর পর আপনি বলবেন আপনি তো বলেছিলেন, আমি বলেছিলাম দেখুন এখানে প্রত্যেকের কথা উল্লেখ করলাম। এই প্রত্যেককে এক জায়গায় নিয়ে এসে সচেতনতা করাটা এটা বিশাল বড় হার্ড জব, এবং এর জন্যে সরকারকে বিশাল মানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা প্রয়োজন। আমাদের সরকারের উদ্যোগ থেকে এই যে বেসরকারি টিভি চ্যানেল বলুন, বিভিন্ন রকম বক্তা বলুন, তারা যেভাবে ইনফোডেমিক ছড়ায়, আমি ইনফোডেমিকের বিরুদ্ধে তো প্রতিবাদ করেছি, আগের দিন একটা ডেডিকেটেডলি প্রোগ্রাম করেছি। তার ফলে কি হচ্ছে, অ্যাওয়ারনেসের জায়গায় ইনফোডেমিক অ্যাওয়ারনেস হয়ে যাচ্ছে, মানুষের কাছে ভয় চলে যাচ্ছে, বার্তা চলে যাচ্ছে, কেউ প্রচার করে দিচ্ছে, তাদের মানে এত ভিউ হয়, আমি রিয়েলি ওয়ান্ডার, মানে তার ফলে কি হচ্ছে, মানুষ আর কেয়ার করছে না। আমি বলছি না
যে আপনাকে ঘরে বসে থাকতে হবে, আমাদের কাজ, আমি বলছি যে আপনাদের কাজ করতে হবে, রাইট? আমাদের তো কাজ করতে হবে, রুটি রোজগার করতে হবে। কটা মানুষ সরকারি চাকরি করেন? কত পার্সেন্ট মানুষ সরকারি চাকরি করেন? কৃষকদের মাঠে কাজ করতে হবে, রাইট? যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করছেন তাদেরকেও কাজ করতে হবে, সবাইকেই কাজ করতে হবে। কিন্তু আমাদের সেই কাজ করার মধ্যেও আমাদের প্রত্যেককে সচেতনতা রাখতে হবে। যেমন কাজ করতে যাচ্ছি, আপনি দেখবেন এই বাস ট্রেনে এই কদিন আগে দেখলাম অনেকে ছবি তুলে এখন দেন, মানে ধরুন ট্রেনে যাচ্ছে, মানুষ খাচ্ছে, কন্টিনিউ খেয়ে যাচ্ছে, বকে যাচ্ছে, এর সাথে ঝগড়া করছে, সেইগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া খুব মশলা, খুব ভালো মশলা, ওগুলো মানুষের খুব ভালো খায়, সেগুলো অনেক ভালো প্রচার হয়, ভালো শেয়ার হয়। তো এইগুলো থেকে আবার একটা ইনফরমেশনও পাওয়া যায়, মানে আমরা কোন জায়গায় সচেতনতাতে আছি। তাহলে পাবলিক সচেতনতা শিক্ষিত মহলেও যে নেই, সেটা এটাই প্রমাণ রাখে। একদম শিক্ষিত মহলেও যে আমাদের এই সচেতনতা নেই, এদিক দিয়ে কোনো ডাউট নেই। আপনি দেখবেন আশেপাশের অনেকে প্রচুর শিক্ষিত, কিন্তু এই মুহূর্তে আমরা যে ক্রাইসিস মোমেন্টে যাচ্ছি, যে একটা ঢেউ সামলালাম, মৃত্যুর ঢেউ, দ্বিতীয় তরঙ্গ যাকে বলছি, সেই ঢেউ সামলে ওঠার পরেও আমাদের মধ্যে কোনো হেদ কেদ নেই। কারণ আমরা যদি দেখেন, আমাদের প্রত্যেককে নিজের অথবা একটু দূরের আত্মীয় স্বজনদের মধ্যে কাউকে না কাউকে আমাদের প্রত্যেককে হারাতে হয়েছে, ওয়ান কাইন্ড অফ। একটু যদি আপনার রেডিয়াসটাকে একটু বড় করে নেন, এই কোভিড থেকে হঠাৎ করে, মানে কোভিডটা কেন, সবাই অনেকে যেমন হেটার্সরা, মানে যারা অ্যান্টি ভ্যাক্সাররা একটা কথা বলেন যে আচ্ছা এইটা আমাদের হার্ট অ্যাটাক এত মৃত্যু হচ্ছে, তারা তো এরকম সব কিছু লকডাউন হয়নি, রাইট? অনেকে বলছেন আচ্ছা এ তো এই ডিজিজে অনেক কিছু মৃত্যু হচ্ছে, আমাদের তো লকডাউন হয়নি, কেন লকডাউন হবে? তো ঘটনা হচ্ছে সেগুলো একটা মানুষ থেকে একটা মানুষে ছড়ায় না, ইনডিউসড হয় না, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল, রাইট? তো ইন্ডিভিজুয়াল হেলথ ম্যাটার্স, তো সেগুলো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্ট্যাটাস। এবার ঘটনা হচ্ছে যখন একটা মানুষ থেকে একটা মানুষে ছড়াচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, একটা আনসার্টেনটি চলে আসছে, আনসার্টেনটি চলে আসছে। এরকম দেখবেন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেন কত ইয়াং ইয়াং ছেলের, এগুলো আমার খুব খারাপ লাগে যখন পোস্ট করে, যে কোনো একটা ছেলে পোস্ট করছে তার বন্ধুকে হারালো, একদম ইয়াং ছেলে, 20-22 বছর ছেলে, মানে খুব খারাপ লাগে। তো কিছু করার নেই, এগুলো কি হয়েছে, এগুলো আমরা জানি না যে আমাদের শরীরে যখন COVID-19 ইনফেক্টেড করবে রিয়াকশানটা কেমন হবে। কারো শরীরে কোনো সিমটমই আসছে না, কারো শরীরে মাইল্ড, কারো শরীরে মডারেট, কারো শরীরে সিভিয়ার। এইটা তো কেউ টেস্ট করে বলে দেবে না যে আপনার শরীরে কোভিড ইনফেক্টেড হলে আপনি কোন ক্যাটাগরিতে পড়বেন। নোবডি নোজ, রাইট? 85% একটা ক্যালকুলেটেড যে অ্যাসিমটোমেটিক, কোনো সিমটমই থাকবে না, হয়তো একটু লিটল বিট, যেটা আপনি বুঝতে পারবেন না, রাইট? সেটা একটা বেটার। তাহলে আমাদের এই যে 15%, লোকে এবার বলছেন এই 15%-এর জন্য ভ্যাকসিন নিয়ে এই কারাকারি, এই মারামারি। 15% পপুলেশন মানেটাই মানে তাদের কাছে আইডিয়া নেই। এটা কোনো বড় ভাইরোলজিস্ট বলেছে, আমি আর নাম বলছি না। 15%, তো এই 15% ম্যাটার্স। 15% একটা দেশের পপুলেশন যখন রিস্কে থাকে কোনো একটা ইনফেকশন থেকে, ইট ম্যাটার্স, ইট নিড টু বি কেয়ার। সেই জন্যই দেখুন, এটা শুধু ভারতবর্ষ বলে তো করছে না, সারা পৃথিবী করছে। তাহলে সারা পৃথিবী বোকা? উন্নতশীল সমস্ত দেশ বোকা? উন্নতশীল দেশগুলো, আমেরিকা হাবুডুবু খেয়েছে প্রথম তরঙ্গে। ডেথ, মৃত্যুর সংখ্যাটা দেখুন, এখানে সব রিপোর্টেড হয়, এখানে প্রত্যেকটা মৃত্যু রিপোর্টেড। ভারতবর্ষে আন্ডার রিপোর্টেড, দেখবেন একটা সমীক্ষায় বেরিয়েছে ভারতবর্ষের মৃত্যুর সংখ্যা আন্ডার রিপোর্টেড। আমি এই কথাটা কিন্তু 1.5 বছর আগে থেকে বলছি যে আমাদের ভারতের রিপোর্টিং সিস্টেম কিন্তু আমরা সেরকম ইমপ্রুভড কিন্তু নয়। গ্রাম বাংলা থেকে রিপোর্ট হওয়ার চান্স খুব কম, বিশেষ করে ম্যাক্সিমাম স্টেটের গ্রাম বাংলার রিপোর্টিং সিস্টেম এখনও কিন্তু আপডেটেড নেই। আপনারা একটা ভ্যাকসিন নিলে তার আপডেট করেন না, একটা মৃত্যু হলে তো আপডেটের কোনো গল্পই নেই। তো আমাদের বহু মৃত্যুর সংখ্যা আন্ডার রিপোর্টেড। তো সেই জন্যে দেখবেন একটা সমীক্ষা একটা বেরিয়েছিল, আপনারা দেখেছেন কিনা জানি না, যে এটাকে কিন্তু আন্ডার রিপোর্টেডও কিন্তু বলা হচ্ছে। এবার ঘটনা হচ্ছে আন্ডার রিপোর্টেড বলা হচ্ছে, কারণ দেখানো হচ্ছে, সঠিক মেজারটা কিন্তু দেখানো হয়নি। কিন্তু এটা হতে পারে আন্ডার রিপোর্টেড। আপনারা মানে এটা তার কোনো এভিডেন্স থাকে না, আপনি কি করে বলেন আন্ডার রিপোর্টেড? আমরা নিজেদের সামাজিক জীবনে, এটা হচ্ছে রিয়েল লাইফ এভিডেন্সেস, আমরা দেখি যে একটা আমাদের
গ্রাম বাংলার মানুষদের কথা যদি ভাবেন, ম্যাক্সিমাম তো শহরের বাদে বাদবাকি তো গ্রাম বাংলা, রাইট? তো সেখানে কিন্তু মানুষের মধ্যে সেই এডুকেশনটাও নেই, সেইভাবে কিছু নেই। 3 দিন 4 দিন জ্বর আছে, পড়ে আছে, তারা এখনো করোনা বলে টেস্টও করে না, মারা গেল, গিয়ে মারা গেছে রিপোর্ট করলো, পুড়িয়ে দিল বা কবর দিল। সরকারিভাবে কিন্তু এটা রিপোর্ট গেল না, কোনো টেস্টিড হলো না, যেটা কোভিড থেকে হলো। তো তার ফলে কি হয়, আমাদের আন্ডার রিপোর্টেড হয়। এটা হতে পারে, হওয়ার সম্ভাবনা প্রবল। তো সেক্ষেত্রে আমাদের এই 15% রিস্ক ফ্যাক্টরটা বিশাল রিস্ক ফ্যাক্টর। আবার আজকে যারা অ্যাসিমটোমেটিক হয়েছেন, প্রথমবার ইনফেক্টেড হয়েছেন, এখন দ্বিতীয়বার ইনফেকশনেরও চান্স থাকছে, রাইট? দ্বিতীয়বার তারা যে ইনফেক্টেড হবেন না, এর কোনো কিন্তু মানে কোনো তথ্য নেই। কেউ বলতে পারবে না যে সে পরের বারও অ্যাসিমটোমেটিক হবে, সে পরের বার যে মডারেট হবে না, সিভিয়ার হবে না, কেউ জানে না, কেউ প্রেডিক্ট করতে পারবে না। সো দ্যাট ইজ দ্য রিস্ক ফ্যাক্টর। সেই জন্যে এইগুলোকে বোঝার চেষ্টা করুন। আমরা কেন সচেতন হব সেই কারণটা বোঝানোর চেষ্টা করছি। ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই। ইটস এ ইনফেকশন, একটা ভাইরাল ইনফেকশন। আমাদের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট রাইট নাও ইজ রিয়েলি রিয়েলি গুড। 1.5 বছর ধরে লড়াই করছে হেলথ সিস্টেম, অনেক কিছু শিখেছে, অনেক কিছু জেনেছে। স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট একটা আছে, এমার্জেন্সি কিছু ট্রিটমেন্ট অপশান এসেছে, আবার ভ্যাকসিনেশন এসছে। তাহলে আমরা যে উইপেন, এগুলোকে যদি আমরা উইপেন বলি, সেই উইপেনগুলো আমরা ধার দিয়েছি আস্তে আস্তে। তাহলে উই আর রাইট নাও ইন বেটার স্টেট। কিন্তু এই বেটার স্টেটটা বেটার থাকবে না যদি না আপনারা সচেতন জীবনযাত্রা করেন। আপনাকে কোনো কিছু কর্ম বন্ধ করে করতে বলছি না, আপনারা সচেতন জীবনযাত্রা করুন। অ্যাটলিস্ট এভরিহোয়ার, আউটসাইডে, ফাঁকা মাঠে আছেন মাস্ক পরতে বলছি না, লোকালয়ে আছেন, প্রত্যেকে মাস্ক পরুন। ওই একটা, আর ভ্যাকসিনেশন ড্রাইভে অংশগ্রহণ করুন। আর সেলফ হাইজিন, এটা তো প্রত্যেকের নিজস্বতা, এটা তো করতেই হবে, ওটার বলার অপেক্ষা লাগে না। আর আমাদের দেশে ডিস্টেন্স মেনটেন করা খুব টাফ, কিন্তু ডিস্টেন্স মেনটেনটা অন্যভাবে করা যায়। যখন আমরা বাইরে থেকে বাড়িতে আত্মীয় স্বজন বলুন, বন্ধু বান্ধব বলুন, খুব ইমার্জেন্সি ইউজ ছাড়া, কিছু একটা ইনসিডেন্ট হয়েছে সেগুলো বাদে, এগুলো এখন টোটালি বন্ধ করে দিন। এইগুলো হলো সেলফ। এর মধ্যে কিন্তু আমরা অনেক বেশি প্রিভেন্টিভ মেজার নিয়ে চলতে পারবো। এইভাবে আমরা অনেক বেশি প্রিভেন্টিভ মেজার নিয়ে চলতে পারবো। তাহলে এইগুলো ফলো করুন। ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে অত ভয় পাবেন না। আমার কথা হচ্ছে, আপনি যদি ভয় পান, আপনার ইমিউনিটি সিস্টেম ইজ কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না, আমরা যদি আতঙ্কে থাকি, দেখবেন আমাদের মধ্যে, আমাদের সিস্টেমও আতঙ্কে থাকে। তার ফলে কি হয়, আমাদের একটা ন্যাচারাল, আমাদেরও একটা অ্যাডাপ্টেবিলিটি আছে, আমাদের প্রত্যেকের একটা অ্যাডাপ্টেবিলিটি আছে। তো তার ফলে কি হয়, আমরা এই প্রকৃতির মধ্যে সবসময় দেখবেন ভাইরাস, ব্যাকটেরিয়ার সাথে আমরা ঘুরছি। এই প্যাথোজেন বা এই ধরনের যখন ইন্ডিকেশন আসে, তখন কি হয়, আমাদের সিস্টেমটা ইনফ্ল্যামড হয়ে যায়, মানে আমরা এফেক্টেড হই, রাইট? তখনই আমাদের শরীরে একটা ডিজিজ ইন্ডিকেশন আসে, তার সিমটমগুলো আসে। কিন্তু আমরা কিন্তু বহু ভাইরাস, ব্যাকটেরিয়া নিয়ে নাড়াচাড়া করি, আমরা দেখতেই পাই না। তো সেই কারণে বলছি, আমাদের নিজেদের প্রতি কনফিডেন্স রাখুন, কোভিড প্রোটোকলটা কমপ্লিটলি মেনটেন করুন, আর সঠিক তথ্য শোনার চেষ্টা করুন। প্লিজ আসবেন আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করবেন প্ল্যাটফর্মে, এবং আপনাদের বন্ধু বান্ধব আমাদের পেজটা পাঠাবেন, আমাদের পেজটা যাতে আরও মানুষের কাছে আমরা পৌঁছাই। এই প্রোগ্রামটা যদি আপনাদের মনে হয় ইজ রিয়েলি সোসাইটির জন্য এনরিচ, আমি যেটা করছি, যেটা সোসাইটি সত্যি কাজে আসছে, তাহলে আপনি দায়িত্ব নিয়ে 100 জন বন্ধুকে আমাদের এই লিঙ্ক পাঠান এই পেজে জয়েন করার জন্য। এটা আমার রিকোয়েস্ট রইল। আমি এমন একটা জায়গায় আগামী দিনে নিউপ্রাইড হেলথকে নিয়ে যেতে চাই, যাতে সাধারণ মানুষ তাদের স্বাস্থ্য সচেতনতা অনেক গুণ বাড়াতে পারে, আর সঠিক তথ্য পায়, এই আতঙ্কের পরিবেশ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। প্লিজ হেল্প মি। চলুন, সকলে ভালো থাকবেন। একটা কোশ্চেন করেছেন চন্দন চক্রবর্তী, জাস্ট আমি দেখি আমি কোশ্চেনটা। স্যার, আফটার ভ্যাকসিনেশন ইমিউনো সিস্টেম কি অনলি কোভিড-19 এগেনস্টে ডেভেলপ করে, না তার টোটাল বডির ইমিউনো সিস্টেম ডেভেলপমেন্ট হয়ে যে কোনো ডিজিজের এগেনস্টে? বলছি, ভ্যাকসিনেশনটা কিভাবে হয়? ভ্যাকসিনেশনটা
একটা পার্টিকুলার ডিজিজ ইন্ডিকেশন, যেমন ভাইরাসের একটা পার্টিকুলার অংশ, স্পাইক প্রোটিন হোক বা ফুল জিনোম হোক, যেমন আমাদের কোভ্যাক্সিনকে ফুল জিনোমটাকে ইনঅ্যাক্টিভেটেড করে একটা ইনকর্পোরেট করা হয়েছে, আমাদের শরীরের মধ্যে প্রবেশ করা হয়েছে। তাহলে এইটা হচ্ছে ফরেন অ্যান্টিজেন, রাইট? এটা একটা ফরেন অ্যান্টিজেন। তাহলে এই ফরেন অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেম গড়ে উঠছে, মানে মেমোরি বিশেল গড়ে উঠছে, নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি হচ্ছে, রাইট? তো এটা কিন্তু স্পেসিফিক্যালি যে ভ্যাকসিনটা নিচ্ছেন সেই ডিজিজকে ইন্ডিকেশনে আমাদের ইমিউনিটি তৈরি থাকছে, বা ভবিষ্যতের জন্য তৈরি থাকছে, মেমোরিতে থাকছে, যে ভবিষ্যতেও ইনফেকশন এলে আমাদের সঙ্গে সঙ্গে আমাদের আমাদের মেকানিজম কাজ করতে শুরু করে দেবে, রাইট? কিন্তু এটা যখন এই ভ্যাকসিনেশনটা মানে এই ডিজিজকে স্পেসিফিক্যালি টার্গেট করা হয়েছে, যেমন দেখবেন স্পেসিফিক্যালি বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে, সেইগুলো কিন্তু আমরা যেগুলো বাচ্চাদের দিই সেগুলো কিন্তু স্পেসিফিক ডিজিজকে কেন্দ্র করে তাদের এগেনস্টে আমাদের শরীরে ইমিউনিটি গড়ে তোলার জন্য। ঠিক আছে? লাজরশ্মি পাল থ্যাংক ইউ, রেখা রায় থ্যাংক ইউ, বৈশাখী দাস থ্যাংক ইউ। তাহলে সকলে ভালো থাকুন, আবার পরে কথা হবে। আমার এই বার্তা কিন্তু ছড়িয়ে দিতে ভুলবেন না। আমার চেষ্টাটা কিন্তু আপনাদের চেষ্টা হয়ে দাঁড়াক, এই কামনাই করি। আমরা সকলে মিলে আসুন, একটা সোসাইটিতে একটা হেলথ লিটারেসি, একটা সঠিক জায়গা তৈরি করি। আমি এই এফোর্টটা দিচ্ছি, আপনারা প্লিজ আমাকে হেল্প করুন। যেটা বললাম, একটু আমাকে হেল্প করুন। উই নিড টু গ্রো এই কারণে বলছি যে আমাদের যে ইনফোডেমিক, এই ইনফোডেমিকের মধ্যে কিন্তু বহু বড় বড় ব্যক্তিত্ব ইনফোডেমিক ছড়ান। তো সেই কারণে আমরা যদি একটু বেশি মানুষের কাছে ছড়িয়ে যেতে পারি, অ্যাটলিস্ট ইনফোডেমিক থেকে একটু মিনিমাইজ করব। আমি যে মাঝে মাঝে এই ঘাগুলো দিই, এই ঘাগুলো দিলে মানুষ বুঝতে পারবে যে কোথা থেকে ইনফোডেমিকটা আসছে, কোন তথ্যটা ভুল। প্লিজ হেল্প মি। চলুন, ভালো থাকবেন, বাই।